হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন শেষে আজকের পর্বে আমরা একটা মোটিভেশনাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আমরা আমেরিকান সসার টিমের সর্বকালের নামকরা একজন প্লেয়ার ভিন্সির লাইফস্টাইল সম্পর্কে জানতে চলেছি। অ্যাকচুয়ালি ফুটবল খেলা যেমন রয়েছে, সেরকম আমেরিকাতে একটা খেলা রয়েছে যেটাকে আমেরিকান ফুটবল খেলা বলা হয়ে থাকে আর কি। তো যাই হোক, ওই খেলার আবার ওখানে আমেরিকান ক্লাব রয়েছে যেটা নাম হচ্ছে এনবিএ, এবং ওই এনবিএ হচ্ছে পৃথিবীর অনেক দামি লিগ এবং সেখানে কোটি কোটি ডলারের লেনদেন হয়ে থাকে। মানে একবার ওসব প্লেয়ার হতে পারলে লাইফ চেঞ্জ। তো যাই হোক, কিভাবে ভিন্সি একেবারে সুইসাইড করার অবস্থা থেকে ওরকম একটা বড় প্লেয়ার হয়েছিল সেটাই আমরা জানবো। আর এই সিনেমা দেখে আপনি একটু মোটিভেশন পেতে পারেন। তো যাই হোক, ওই সময়টা ছিল 1972 সাল, যখন ফিলাডেলফিয়াতে অনেক জব সাইট বন্ধ হয়ে যাচ্ছিল। আর এ কারণে ফিলাডেলফিয়াতে অরাজকতা ছড়িয়ে পড়ে। মানে বুঝতেই পারছেন, অনেক মানুষের চাকরি নেই। আর অন্যদিকে ওইখানের যে ওই যে লিগের কথা বললাম, এনবিএ লিগ, তো ফিলাডেলফিয়াতে ওই এনবিএতে ইগল নামে যারা লাগাতার হারছিল, কিন্তু এককালে ইগল ছিল সবচেয়ে নামকরা টিম। আর এদিকে আমাদের ভিন্স দেখানো হয়, যার বয়স 30 বছর, আর সে একটা স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে পড়াতো। মানে চাকরি সরাসরি পায় নাই, কোন একটা টিচার নিজের পকেট থেকে টাকা দিয়ে হেল্পের জন্য ওকে রেখেছিল। আর এর বাইরে পার্ট টাইম ও একটা বারে কাজ করতো। তো ভিন্সি এক রাতে তার বন্ধু সেন্ড্রিকের সাথে দেখা করতে যায়, আর সেখানে তার বন্ধুরা একসাথে ফুটবল খেলছিল এবং ওর বন্ধুর দল একটানা হেরে যাচ্ছিল। তো তখন ভিন্সির বন্ধু ভিন্সিকে দেখে আর বলে, আয় আমাদের সাথে খেল। কিন্তু ভিন্সি তো তার জীবন নিয়ে খুব স্ট্রাগলে আছে, খেলাধুলার তো সময় পায়নি। তবে তারপরে ভিন্সি ওদের দেখে ফিল হয় আমি একটু খেলি, তো সেজন্য ওদের সাথে খেলা শুরু করে। আর গেম শুরু হলে আমরা দেখি ভিন্সির কোনোদিন কোনো প্র্যাকটিসই নেই, তারপরেও ও সেই লেভেলে একটা গেম খেলে এবং গেম জিতে যায়। আর সবাই বুঝতে পারে ভিন্সির ভেতরে একটা সুপ্ত প্রতিভা রয়েছে এই খেলার। তো এরপর ভিন্সি বাড়িতে আসে, আর আমরা দেখি ভিন্সি বিবাহিত। আর ভিন্সির স্ত্রী শেরন তাকে বলছে, তুমি জীবনে কিছুই করতে পারছো না এবং কোনোদিন কিছু করতে পারবেও না, কারণ ভিন্সি যে কাজ করে সেটা একেবারে স্বল্প বেতন পায়, অল্প আয়। তো এই অবস্থায় পরের দিন ভিন্সি যখন স্কুলে যায়, তখন সে জানতে পারে ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন, আরো বিপদে পড়ে গেল, কারণ সরকারিভাবে নতুন একজন টিচার দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর আমাদের একটা সাংবাদিকদের প্রেস কনফারেন্স দেখানো হয়, যেখানে আমরা দেখি এনবিএর যে নাম করা টিম রয়েছে ইগল, সেই টিমের নতুন কোচ হবে হচ্ছে ডিক বার্মেল। ডিক বার্মেল কনফারেন্সে বলে, ইগল একসময় খুবই নাম করা একটা টিম ছিল এবং এটার হারানো ঐতিহ্য আমি আবার ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর এগুলো আবার ভিন্সিরা বারে বসে টিভিতে দেখছিল। তো সেখানে আবার ইগল ফ্যানরা, মানে ওই ক্লাবের ফ্যানরা কথা বলছিল। আর ভিন্সি তার যে বন্ধু ম্যাক্সের বারে কাজ করে ওর কাছে বলে, দোস্ত আমাকে কি ওভার টাইম কিছু কাজ দিবি, তাহলে আমার খুব উপকার হতো, কারণ বুঝতেই পারছেন ওর একটা চাকরি কিন্তু চলে গিয়েছে। তো তখন ম্যাক্স বলে, আমার কাজিন জেনেট স্টার্ট আপ হওয়ার জন্য আসছে, ও শুধুমাত্র বৃহস্পতিবার কাজ করবে, বাকি সময় তাহলে তুই কাজ করে নিস। তো তখন সেখানেই টিভিতে বিগ মার্বেলের ইন্টারভিউ দেখছিল ওরা, মানে নতুন কোচের। আর সে অ্যানাউন্স করে, আমি ইগলকে আবার সেরা করতে চাই, আর এর জন্য আমি নতুন প্লেয়ার নেব এবং সাধারণ মানুষের মধ্যে থেকে মেধা খুঁজে বের করব। তো কালকে 9টায় ইগল টিমের জন্য আমরা ট্রায়াল নেব, তো আপনারা সবাই ইনভাইটেড ট্রায়াল দেওয়ার জন্য। তো ভিন্সির বন্ধুরা সেখানে ছিল, আর সেখানে ইগলের ডাইহার্ড ফ্যানরা ভিন্সিকে সেই ট্রায়ালে যাওয়ার জন্য ফোর্স করে, কারণ ওরা আর ফুটবল খেলা দেখেছে এবং তারা বলে তুমি খুব দ্রুত দৌড়াতে পারো। তো ভিন্সি মনে করে সবাই ওকে নিয়ে ঠাট্টা করছে, কারণ ও তার জীবনে খেলে না, ফুটবল প্লেয়ারও না। আর এখানে আরেকটা বিষয় বলছি, পৃথিবীর ফুটবল আর আমেরিকার ফুটবল কিন্তু আলাদা। তো যাই হোক, সবাই ওকে এত বেশি ফোর্স করে যে এবং এত সিরিয়াস দেখে যে সবাইকে ভিন্সি নিজেও চিন্তায় পড়ে যায় যে আসলে কি আমার ট্রায়ালে যাওয়া উচিত। তো এরপর ভিন্সি বার থেকে কাজ শেষে যখন বাড়িতে আসে, তখন সে দেখে তার স্ত্রী একটা নোট রেখে গিয়েছে। সে বলেছে, 5 বছর তোমার সাথে সংসার করেছি, তুমি কিছুই করতে পারোনি, জীবনে কিছু করতে পারবেও না, আমি এখন ডিভোর্স চাই, আর আমার চোখে তুমি কিছুই না, তুমি একটা জিরো। আর তখন ভিন্সি রেগে গিয়ে শেরনের সব জিনিসপত্র ভেঙে ফেলে। আর এর পরের দিন যখন ভিন্সি বাড়ি যায়, তখন ম্যাক্সের যে কাজিনের আসার কথা ছিল, আমরা দেখি সেই কাজিন এসেছে, আর এর নাম হচ্ছে জেনেট। সে আবার ইগল টিম নেয়, ইগল টিমের যে প্রতিদ্বন্দ্বী টিম রয়েছে নিউ ইয়র্ক জায়ান্ট, সেই টিমের অনেক বড় ফ্যান। আর যখন জেনেট জানতে পারে ভিন্সি ইগল টিমের ফ্যান, তখন সে অনেক টিটকারি মারে যে নিউ ইয়র্ক জায়ান্টের কাছে ইগল টিম একবারও জিততে পারেনি গত 3 বছরের মধ্যে, ইগল টিম লুজার ছিল এবং লুজারই থাকবে। তবে ভিন্সির কাছে এগুলো ভালোই লাগছিল, একে তো সদ্য আর বউ চলে গিয়েছে, আর জেনেট নামে নতুন মেয়েটা অনেক সুন্দরীও। তো যাই হোক, ভিন্সির বন্ধু টমি তখন তাকে আবারও রিকোয়েস্ট করে ওই ট্রায়ালে যাওয়ার জন্য। তো তখন ভিন্সি এবার সিরিয়াসলি চিন্তায় পড়ে যায়, আসলে ওর মধ্যে ডোটানা ছিল যে আমি হঠাৎ হয়তো ভালো খেলেছি, অ্যাকচুয়ালি তো আমি এগুলো নিয়ে থাকি না, বা আমি রেগুলার প্লেয়ার নই। এরপর ভিন্সি তার বাবার কাছে যায়। তো ভিন্সির বাবাকে আবার ভিন্সির বন্ধু বলেছে যে আমরা চাই ভিন্সি ওই স্টেডিয়ামে ট্রায়ালে যাক। তো ভিন্সির বাবাও চায় যে ভিন্সি সেখানে যাক এবং ওকে অনেক মোটিভেট করে, আর বলে, দেখো তুমি এমন একটা লোক যে সব দিক দিয়ে ফেল, তোমার চাকরি চলে গিয়েছে, তোমার টাকা নেই বলে তোমার স্ত্রীও ছেড়ে গিয়েছে, তোমার লাইফের সবকিছু খারাপ, এর চেয়ে খারাপ আর কি হতে পারে, তুমি যাও ট্রায়ালে যাও, দেখো কি হয়, যদি ট্রায়ালে সিলেক্ট না হও এটার কি এমন খারাপ হবে, আর সিলেক্ট হলে তো ভালোই। তো এটা শুনে ভিন্সি ট্রায়ালে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো পরের শনিবার দিন ট্রায়ালের সময় চলে আসে, আর ওই স্টেডিয়ামে ট্রায়ালে আসা লোকদের অনেক ভিড় জমে গিয়েছে, সকল বয়সের লোক এসেছে, কেউ নিজেকে কলেজ বল প্লেয়ার বলে, কেউ অনেক কিছু। তো ট্রায়ালে রানিং এর সাথে আর অনেক কিছু এক্সারসাইজ করা হচ্ছিল। তো কিছু লোক ট্রায়ালে পড়ে যায়, ক্লান্ত হয়ে যায়, মানে ট্রায়ালে যারা এসেছে তাদের বেশিরভাগের অবস্থাই খারাপ। কিন্তু এরপর যখন ভিন্সির
ট্রায়ালের টাইম আসে তখন ভিনসি বাকি সবার চেয়ে অনেক বেশি ফাস্ট দৌড়ায় এবং ওর ফিটনেস লেভেল অনেক হাই ছিল, মানে ক্লান্ত অনেক কম হয়। তবে তারপরেও ভিনসিকে বলা হয় তোমার স্পিড আরো বাড়াতে হবে। তো ভিনসি ভাবে আমি তো রেগুলার প্র্যাকটিস করিনি বা আমি কোনো টিমেও ছিলাম না, কলেজেও খেলিনি, স্কুলেও খেলিনি, আমার সিলেক্ট হবে না। তো এরপর ভিনসি চলে আসে স্টেডিয়ামের বাইরে এবং গাড়ি স্টার্ট করার চেষ্টা করে। আর তখন সেখানে স্বয়ং কোচ চলে আসে এবং ভিনসির সাথে কথা বলা শুরু করে এবং সে ভিনসিকে জিজ্ঞেস করে তুমি কোন কলেজের টিমে ছিলে? উত্তরে ভিনসি বলে আমি কখনো কলেজে পড়িনি, তবে আমি একটা কলেজের দপ্তরিক ছিলাম। তো যাই হোক এরপর কোচ আরো জিজ্ঞেস করে তোমার বয়স কত এবং আগে কোথায় প্র্যাকটিস করেছো, মানে আসলে ওই ট্রায়ালের মধ্যে কোচ ভিনসিকে আগেই ফলো করেছে। তো যাই হোক একটু কথা বলেই ভিনসি চলে আসে। তো রাতে সবাই যখন বারে টিভি দেখছিল আর আজকে ট্রায়ালের ব্যাপারে কথা বলছিল তখন টিভির মাধ্যমে তারা জানতে পারে ইগল টিমের কোচ শত শত লোকের মধ্য থেকে মাত্র 2 জনকে সিলেক্ট করেছে। তো এরপর একজনের নাম বলা হয় আর ওদের সবার তো কল্পনাও নেই যে ভিনসের নাম আসতে পারে, কিন্তু সত্যি সত্যি ভিনসের নাম আসে, যেটা শুনে সবাই এত বেশি অবাক হয় এবং খুশিও হয়ে যায়। আর তখনই জেনেট মানে সুন্দরী মেয়ে আর হচ্ছে ভিনসির বন্ধুর মধ্যে তর্ক শুরু হয়, কারণ জেনেট হচ্ছে নিউ ইয়র্কের সাপোর্ট করে আর ভিনসি তো ইগুলো জয়েন করবে। তো এরপর ভিনসি কাজ শেষে যখন বার থেকে বের হবে, মানে একটু আগেই ও জানতে পেরেছে যে ও সিলেক্টেড, তো যখন বাড়ির পথে ফিরছিল তখন ওই বারের মালিক বন্ধু ম্যাক্স ওর কাছে এসে কিছু টাকা দেয়, বলে তুই যখন ক্যাম্পে ট্রেনিং এ যাবি তোর টাকা লাগবে। আর তারপর আমরা দেখি টিভি রিপোর্টার আসে ভিনসির কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য। তো তখন ভিনসি বুঝতে পারে তার সামনে একটা বিশাল সম্ভাবনা অপেক্ষা করছে, আর এজন্য ভিনসি বাড়ি আসার পরই দৌড়াতে চলে যায়, আবার দৌড়ায়, আবার বাড়ি আসে, আবার দৌড়াতে চলে যায়, মানে নিজেকে আরো প্রচুর ঝালিয়ে নিচ্ছে। আর 2 দিন পরে ভিনসিকে ক্যাম্পে সিলেকশনের জন্য যেতে হবে। তো এরপর সে যখন ওখানে যায় সে 83 নম্বরের একটা শার্ট পায়, আর এর সাথে সে পকেটে তার স্ত্রীর যে একটা চিঠি ছিল বিদায়ের সময় দিয়ে গিয়েছিল যে তুই সবসময় লুজার ছিলি, লুজারই থাকবি, সেটা ওর পার্সোনাল লকারে রেখে দেয়। তো যাই হোক এরপর দেখানো হয় সব প্লেয়াররা প্রস্তুত রয়েছে আর মাঠে তখন কোচ আসে এবং টিমকে মোটিভেট করে এবং সবাইকে বলে আমরা নিজেদের মনের দুর্বলতার কারণে কিন্তু ব্যর্থ হই, আমাদেরকে সফল হতে হলে আমাদের মনের ভয়কে আগে জয় করতে হবে এবং সততার সাথে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ত্যাগ স্বীকার করার মতো মন মানসিকতা রাখতে হবে। তো আমরা দেখি এক্সারসাইজ শুরু হয় আর ভিনসি অনেক পরিশ্রম করে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, বাকি সব যে প্লেয়ার এসেছে এরা হয় কলেজ স্টুডেন্ট, বাপ মায় রয়েছে, মানে ফ্যামিলির সাপোর্ট রয়েছে, কিন্তু ভিনসির তো কিছুই নেই, ওর ভাগ্য পুরো নির্ভর করছে এখানে। তো এই জন্য ভিনসি অনেক বেশি পরিশ্রম করে। তো এরপর তারা যখন চেঞ্জিং রুমে আসে তখন পুরনো প্লেয়াররা ভিনসির বয়স দেখে বলে তুমি অন্য প্লেয়ারদের জন্য জায়গা ছেড়ে দাও, খুব বেশি ভালো খেলো না, কিন্তু আমার মনে হয় না তুমি এখানে টিকতে পারবে। তো এরপর যখন ভিনসি রুমে আসে তখন সে জেনেটের পাঠানো একটা প্যাকেট পায়, মানে জেনেট মানে ওই মেয়েটি যেটা ওর বার মালিকের বন্ধুর চাচাতো বোন আর কি, যে আরেক টিমের সাপোর্টার। তো সেটার মধ্যে সে নিউ ইয়র্ক জায়ান্ট টিমের টি শার্ট পাঠিয়ে দিয়েছে, মানে বিপক্ষ টিমের টি শার্ট আর কি। তো ভিনসি তখন জেনেটকে কল করে আর হাসতে হাসতে বলে তুমি কি আমাকে এই টি শার্ট এজন্যই পাঠিয়েছো যাতে আমি এই টিমকে হারাতে পারি? তখন জেনেট বলে ইম্পসিবল, তোমরা কখনোই হারাতে পারবে না। তো এরপর আমরা দেখি ওই ক্লাবের চেঞ্জিং রুমে কিছু প্লেয়াররা ভিনসির স্ত্রী যে ভিনসিকে চিঠিটা দিয়েছিল সেই চিঠিটা পায় এবং এক অন্যকে দেখায় এবং হাসাহাসি করে। আর পরের দিন সকালে যখন প্র্যাকটিস সিজন শুরু হয় তখন একটা প্লেয়ার কোনোভাবেই ভিনসির যে বেটার করতে পারছিল না, আর তাই ও রেগে ভিনসির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং চিৎকার করে বলে তোর স্ত্রী ঠিকই বলেছিল, তুই জীবনে কিছুই করতে পারবি না। মানে ভিনসি বুঝতে পারে ভিনসির পার্সোনাল লকারটা ওরা খুলেছিল এবং স্ত্রীর ওই চিঠিটা ওরা পড়েছে। তো এটা দেখে ভিনসি রেগে যায় এবং ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আর তারপর কোচ এসে ওদের দুজনকে আলাদা করে। আর অ্যাকচুয়ালি ভিনসির বয়স একটু বেশি, যার জন্য ওকে টিমে দেখতে কেউ পছন্দ করছে না, কারণ এখানকার বেশিরভাগ পোলাপানি ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের। তো যাই হোক এরপর আমরা দেখি ভিনসি জেনেটের সাথে রয়েছে এবং তাকে বলে আমার মা একজন ফুটবল প্রেমিক ছিল এবং সে আমাকে ছোটবেলাতে অনেক ফুটবল খেলতে বলেছে, কিন্তু আমি তেমন গুরুত্ব দেইনি। আর তারপরে তাদের মধ্যে নিউ ইয়র্ক জায়ান্ট টিম এবং ইগল টিম নিয়ে কথা হয়, মানে ব্রাজিল আর্জেন্টিনার মতো ওই পাল্লাপাল্লি যেটা আর কি। তো এরপর আমরা দেখি ভিনসির বন্ধুরা টিভিতে স্পোর্টস নিউজ শোনে এবং তারা জানতে পারে ভিনসিকে মূল দলে জায়গা দেওয়া হয়েছে। আর এরপর ক্লাবে আবারও প্র্যাকটিস শুরু হয় এবং আমরা দেখি ভিনসি অনেক ফুর্তির সাথে খেলছে, আর তবে বারবার পড়ে যাওয়ার কারণে ওর চোটও লাগে এবং ইচ্ছা করে দেখা যায় টিম মেম্বারে ওকে অনেক চোট দিচ্ছে, খুদাই হিংসা করছে। তো এরপর যখন ভিনসি চেঞ্জিং রুমে আসে তখন সে দেখে সহকারী কোচ আর তার অ্যাসিস্ট্যান্ট এসেছে এবং একজন প্লেয়ারের সম্পর্কে কথা বলছে এবং তাকে বলছে ওই ছেলেটাকে যেন শুধুমাত্র পেটে আঘাত করা হয়। আর তখন ভিনসি বুঝতে পারে হয়তো আমাকে পছন্দ করে না, আর এজন্য ও করে কি ওর পেটের চারদিকে টাইট পট্টি বেঁধে রাখে যাতে ওর চোট না লাগে। আর তারপর ভিনসি আর জেনেট বাইরে দেখা করে আর সেখানে একটা লোক ভিনসিকে দেখে এবং চিনে ফেলে এবং ওকে বলে কংগ্রাচুলেশনস। আর তখন জেনেট বলে তুমি দেখে মেন খেলা শুরু হওয়ার আগেই সেলিব্রিটি হয়ে গিয়েছো। ভিনসি বলে এখন অনেক কাট আউট রয়েছে, এখন আমি টিম বিতে রয়েছি, বলা যায় না হয়তো টিম বি থেকে মেন টিমেও যেতে পারি, আবার বাদও পড়ে যেতে পারি। আর তখন ভিনসি জেনেটের প্রতি তার ফিলিংস অনুভব করে আর সে জেনেটকে কিছু বলতে চায়। জেনেট আবার এটা বুঝতে পারে এবং বুঝে আগেই বলে এই শোনো শোনো শোনো, তোমার কি মনে এরকম কোনো চিন্তা রয়েছে যে তুমি আমার সাথে ডেট করবে? তাহলে কিন্তু আমি আগেই সরি, গত মাসে আমি একটা ভুল ছেলের সাথে ডেটে গিয়েছিলাম এবং পরে অনেকদিন আমি ডিপ্রেশনে ছিলাম, এসবের মধ্যে আমি কিন্তু নেই। আর এই কথা বলে জেনেট চলে যেতে লাগে আর ভিনসি দাঁড়িয়ে ওকে দেখতেই থাকে। তো এরপর প্র্যাকটিস সিজনে ভিনসির সাথে আরেক প্লেয়ারের ক্লাস হয় এবং ভিনসি প্রথমে তাকে হারিয়ে দেয় কিন্তু এরপর নিজেই পড়ে যায়। তো যাই হোক পরের দিন হচ্ছে মেন কাট আউট হবে যে বি টিম থেকে মূল দলে কে কে যাচ্ছে
তো ভিনসি এখানে আসলে পুরো টিম এবং বাকি সব অ্যাসিস্ট্যান্ট যে কোচ ছিল তাদের ব্যবহারে বুঝতে পেরেছে ওকে কোনোভাবেই রাখবে না, কারণ মূল কোচ ছাড়া আর কেউ ওর ফেভারে নেই। তো এরপর ও চিন্তিত হয়ে যায় ওর জীবন নিয়ে, কেরিয়ার নিয়ে। আর তারপর বাবার কাছে যায় এবং বলে, বাবা আমি চিন্তা করছি ম্যাক্সের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি আমার পুরোনো বাড়িটা আবার ভাড়া নেব, কারণ ওই ক্লাব থেকে আমাকে তো ফিরে আসতেই হবে। আর নেক্সট ম্যাচের জন্য তাদের একটা ভালো ফুটবলার দরকার, আমাকে নয়। মানে বুঝতে পারছেন ও নিজেকে ছোট করছে, মানে নিজেকে ও সেরা মনে করছে না। আর ভিনসি পুরো ডিপ্রেসড অবস্থায় পড়ে গিয়েছে। আর এর সাথে সে এটাও বলে, বাবা আমি আপনাকে আশাহত করেছি, আমি স্কুলে ভালো পারফরমেন্স করতে পারিনি, শেরনকে আশাহত করেছি। আর তখন ভিনসির বাবা বলে, দেখো আমি তোমাকে যখন ছোটবেলাতে বলতাম তোমার আশা বেশি রেখো না, তার মানে এটা ছিল না তোমার কখনোই আশা করা যাবে না, তোমার আশা একটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, যাতে তুমি যদি ব্যর্থও হও ওই ধাক্কাটা তুমি সামলে উঠতে পারো। তো তুমি আশা রাখো তুমি মূল দলে খেলছো, কিন্তু যদি চান্স না পাও, মানসিকভাবে ভেঙে যেতে না পারো, ততখানি মানসিক প্রস্তুতিও রেখো। তো যাই হোক, এরপর আমরা দেখি মূল দলে কে খেলছে এটা নিয়ে ক্লাব কর্তৃপক্ষ এবং কোচরা মিটিং এ বসেছে। তো দুজন প্লেয়ার টপ লিস্টে রয়েছে, একটা হচ্ছে ভিনসি আর একটা হচ্ছে স্যামসাং নামে একটা প্লেয়ার। তো সব লোকে স্যামসাং এর কথা বলে, কিন্তু মেন যে কোচ মানে যে ভিনসিকে সিলেক্ট করেছে ও আবার ভিনসির উপর বেশি আস্থা পায়, কিন্তু মুখ দিয়ে বলতে পারে না, কনফিউজড হয়ে যায়, কারণ সবাই বলছে স্যামসাং এর কথা। আর এর সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ তখন মেন কোচকে বলে, এবছর কিন্তু তোমার উপর সবাই অনেক আশা করছে, আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আর তাছাড়া ভিনসিকে টিমের প্লেয়াররা কেউ পছন্দ করে না, ওকে যদি তুমি নাও টিমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় স্যামসাং এর বয়স কম, ওকে নেয় ঠিক হবে। তবে কোচ কোনো সিদ্ধান্ত জানায় না। আর তারপর আমরা দেখি কোচ বাড়িতে বসে এ নিয়েই ভাবছে। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে? তখন কোচ বলে, ভিনসিকে সবাই টিম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে, এখন আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব, কিন্তু আমার মনে হয় ভিনসি হয়তো বেস্ট হতো। তখন তার স্ত্রী বলে, আচ্ছা তুমি আবার কবে থেকে অন্যের সিদ্ধান্তে চলা শুরু করলে, বা সবাই বলবে সেটা নিয়ে তুমি চলবে? তুমি তো সারা জীবন সেটাই করে এসেছো যেটা তোমার ঠিক মনে হয়েছে। তো এই কথার পরের দিনই আমরা দেখি কোচ স্বয়ং ভিনসিকে কেবিনে ডাকে। আর ওদিকে সব প্লেয়াররা তো খুব খুশি, ভিনসি টিমের অংশ থাকবে না। আর ভিনসিও জানে আজকেই তার এই ক্লাবের শেষ দিন। কিন্তু ভিনসিকে অবাক করে দিয়ে কোচ ভিনসির ফাইল ড্রয়ারে রাখে আর বলে, ওয়েলকাম টু ইগল, এবং তোমার নাম্বার হচ্ছে 83। আর তারপর ভিনসি সরাসরি বাড়ি চলে আসে আর বন্ধুদের সাথে দেখা করে এবং এই খুশি শেয়ার করে। আর সেখানে ভিনসির বাবার জেনেটও ছিল এবং সবাই তাকে কংগ্রেচুলেশন করে। আর ওই দিনটি ছিল 1976, আর ইগলের তখন খেলা ছিল বর্তমান চ্যাম্পিয়ন কাউবয়ের সাথে। আর এনবিএ কিন্তু কোটি কোটি টাকার ম্যাচ। তো যাই হোক, প্রথম ম্যাচে চেঞ্জিং রুমে ইগলের প্লেয়াররা যখন ভিনসিকে দেখে, মানে ইগল তো ভিনসির টিমই, তো ওরা যখন ভিনসিকে দেখে ওরা খালি ভিনসিকে দেখতেই থাকে, এই হারামজাদাকে সত্যি দলে রাখছে। কিন্তু যাই হোক, পরে যখন ওরা গেম খেলতে যায় তখন যত শত্রুতায় থাক, খেলা তো ভালো খেলতে হবে। ওপেনিং খুবই ভালো হয় এবং ভিনসিও ভালো খেলতে থাকে, কিন্তু হঠাৎ করে ভিনসি ফ্রিজ হয়ে যায় আর ইগল গেমটা হেরে যায়। আর ভিনসির যে টিমমেটরা ছিল ওরা তো এমনিতেই ভিনসিকে দেখতে পারতো না, ওরা চিৎকার করতে থাকে। কিন্তু কোচ এটা নিয়ে মোটেও চিন্তিত ছিল না। কোচ নিজেদের পরের ম্যাচের জন্য রেডি করতে থাকে এবং পরের ম্যাচের পয়েন্ট এবং স্ট্র্যাটেজি বোঝাচ্ছিল। কিন্তু ভিনসির মন সেখানে ছিল না। ভিনসি জেনেটের কাছে যায় এবং বলে, দেখো তোমার জন্য যেটা আমার ফিলিংস, যেটা আমি ফিল করি সেটা তোমাকে আমার বলতেই হবে, এবং এই ফিলিংস এখন যেরকম রয়েছে সারা জীবনই থাকবে, এমনকি তুমি যখন অনেক বুড়ো হয়ে যাবে, তোমার অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখনও থাকবে। তো এরপর ভিনসি তার গাইডে আসছিল আর তার বন্ধুরা ফুটবল খেলছিল। তো তখন সে আগের মতো ভিনসিকে ডাকে ফুটবল খেলার জন্য, কিন্তু ভিনসি বলে, সামনের সপ্তাহে আমার নেক্সট ম্যাচ রয়েছে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, আমি এখন খেললে ইনজুরিতে পড়তে পারি, আমি এখন খেলতে পারবো না। কিন্তু তখনই বৃষ্টি শুরু হয় আর হঠাৎ করে আমরা দেখি ভিনসির মন পরিবর্তন হয়ে গিয়েছে, ও খেলায় জয়েন করে দিয়েছে। আর বৃষ্টির মধ্যে ভিজে ওর বন্ধুদের সাথে খেলতে ওর খুবই ভালো লাগে। তো এরপর ও যখন ফিরে আসছে তখন ও জেনেটকে দেখতে পায়, আর জেনেট কিন্তু ভিনসির প্রপোজাল একসেপ্ট করে আর দুজনে একে অপরকে কিস করে। আর ভিনসি কিন্তু এখন মানসিকভাবে অনেক শান্তিতে রয়েছে, কারণ ও ক্লাবে জয়েন পেয়েছে, প্লাস ওর গার্লফ্রেন্ডও রয়েছে। তো যাই হোক, আজকের ম্যাচটা হচ্ছে ইগল ভার্সেস নিউ ইয়র্ক জায়ান্ট, মানে ভিনসির ইগল এবং ওর গার্লফ্রেন্ডের প্রিয় টিমের সাথে। তবে তার আগের ম্যাচটা কিন্তু অলরেডি ভিনসি হেরে এসেছে। তো যাই হোক, আজকের চেঞ্জিং রুমে ভিনসি ওর সাবেক স্ত্রীর নোটটা পড়ে যে তুমি কখনো কিছুই করতে পারবে না, সারা জীবন লুজার ছিলে লুজারই থাকবে, আর ওটা পরেই ছিঁড়ে ফেলে। আর তারপর আমরা দেখি ম্যাচ শুরু হবে আর যথারীতি ভিনসির গার্লফ্রেন্ড তার প্রিয় দল নিউ ইয়র্ক জায়ান্টের টি শার্ট পরে এসেছে, আর এর জন্য ইগল ফ্যানরা ওকে দেখে চিৎকার করতে থাকে। আর ওদিকে আমরা দেখি খেলা শুরু হয়েছে। আর এই খেলাটা যেহেতু আমি বুঝি না কিংবা আপনিও বোঝেন না, তো কিভাবে ভিনসি ম্যাচটা জিতালো সেটা তো আমরা বলতে পারবো না। তবে আমরা শর্টকাটে এতটুকু বলতে পারি, ভিনসি অসাধারণ পারফরমেন্স করে ইগলকে জেতায় এবং দীর্ঘ 3 বছর পর ইগল প্রথমবার নিউ ইয়র্ক জায়ান্টকে হারাতে পারে এবং ভিন্স হিরো হয়ে যায় এবং প্রচুর নিউজ কাভারেজ আসে এবং ক্লাব ইগল তার হারানোর রেপুটেশন আবার ফিরে পায়। আর এভাবেই শূন্য থেকে ভিনসি একটা বেস্ট পজিশনে চলে আসে। আর মজার হচ্ছে, ভিনসিকে কিন্তু ওর টিমমেটরা, ক্লাবের বাকি সব কোচরা কেউ পছন্দ করতো না, কিন্তু এই ভিনসি কিন্তু এই ক্লাবের ক্যাপ্টেন হয়েছিল। তো যাই হোক, রিয়েল লাইফে ভিনসি আর জেনেট বিয়ে করেছিল এবং তাদের দুজন বাচ্চা রয়েছে। তো এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটাই, লাইফে তুমি যখন ছোট থাকবে, যখন কোনো কাজ শুরু করবে, তখন আশেপাশের অনেক লোক দ্বারা অনেক ধরনের ক্রিটিসিজম, অনেক ধরনের পোক বা বাধা পেতে পারো, কিন্তু জাস্ট লেগে থাকতে হবে এবং নিজের বেস্ট দেখাতে হবে, তাহলে সফলতা আসবে। আর যদি কাজ শুরু করার সাথে
সাথে সাথে সফলতা আশা করো আলাদিনের চেরাগের মতো, তাহলে কোনোদিনও সফল হতে পারবে না। কারণ প্রথমবার ফেল হলে তুমি হতাশ হয়ে যাবে আর জীবনে দাঁড়াতেই পারবে না। তো এর জন্য কাজও করতে হবে, ধৈর্য ধরতে হবে, ফেল হলে সেটা অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটিও থাকতে হবে। এবং আশেপাশের যত মানুষ রয়েছে যারা তোমাকে পোক করবে, যারা তোমাকে বাধাগ্রস্ত করবে, যারা তোমাকে ক্রিটিসাইজ করবে, এটা হচ্ছে একটা শক্তি। প্রতিদ্বন্দ্বিতা অলওয়েজ নিজের সাথে করতে হবে, যে আমি আরো বেটার করব, আর তাহলেই লাইফে সফল হওয়া পসিবল। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।